খেলা শুধুই খেলা নয়, মাঠের বাইরে থাকে কত কথা, কত গল্প। ভেতর বাইরের কথা, তথ্য, উপাত্ত, বিশ্লেষণ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এখন মাঠে। সঙ্গে আছি আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতেই এক নজরে দেখে নিব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। বিসিবির নবগঠিত কমিটির দ্বিতীয় সভা আজ। আলোচনায় বিপিএল কবে, কোথায়, কিভাবে আয়োজন করা হবে আগামী আসর, কারা পাচ্ছেন ফ্র্যাঞ্চাইজি, সিদ্ধান্ত হবে সেসব নিয়ে। ফিক্সিং বিস্ফোরা থেকে মুক্তির উপায় খোঁজা হবে সভায়। পর্যালোচনা হবে লিটন দাস, মিরাজদের পারফরম্যান্স, বিশ্বকাপে জ্যোতি বাহিনীর পারফরম্যান্সের কাটা। দর্শক, এতক্ষণ দেখছিলাম ক্রীড়াঙ্গনের আজকে দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। আমরা আজকে আমরা আলোচনা করব নারী বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা নিয়ে, এবং এই সব বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। জুবায়ের, আমরা দেখলাম যে বাংলাদেশ দল বিশ্বকাপে তাদের যাত্রা শেষ করেছে। আজকে বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। তার আগে বাংলাদেশ দল কেমন খেলেছে এই বিশ্বকাপে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই আপনার সঙ্গে। আমরা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছি। সেখানে বাংলাদেশ 7টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছে, মাত্র একটি জয় পেয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের যাত্রাটা কেমন ছিল এই বিশ্বকাপে? যদি শুরু থেকে শুরু করা যায়, বাংলাদেশের যাত্রাটা বরাবরের মতোই। বাংলাদেশের নারী ক্রিকেটের যে প্যাটার্নটা, সেটা অনুযায়ী বাংলাদেশ বরাবরই বোলিং নির্ভর একটি টিম। যদি প্রথম ম্যাচটা আমরা খেয়াল করি, পাকিস্তানের সঙ্গে শুরুটা দারুণ ছিল বাংলাদেশের। বোলিং ডিপার্টমেন্ট খুব ভালোভাবে ক্লিক করেছে পুরোটা ম্যাচে। স্পিনার, স্পেসার, যখনই অধিনায়ক যদি যাকেই বোলিং এনেছেন তিনি খুব ভালোভাবে শেষ করেছেন। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতেও কিন্তু এই বোলিং ডিপার্টমেন্টের উপর অতি নির্ভরতা ছিল আমাদের। ব্যাটসম্যানদের পুঁজি ছিল স্বল্প। আমরা যেটা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আমরা যেটা দেখলাম, সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে যেটা দেখলাম, 200-220 এই ক্ষুদ্র পরিসরের মধ্যে বাংলাদেশ সবসময় থেমে গিয়েছে। এবং যদি আমরা খেয়াল করি, টপ অর্ডারগুলো খুব বেশি ক্লিক করতে পারিনি। একজন বা দুজন ব্যাটসম্যানের উপর লেট অর্ডারের দিকে আমাদেরকে ব্যাটিংয়ের উপর নির্ভর করতে হয়েছে। বোলিং বিভাগ আমাদেরকে অনেকটা এগিয়ে নিয়েছে, কিন্তু বাংলাদেশের সম্ভবত পুরুষ ক্রিকেট এবং নারী ক্রিকেট দু জায়গাতেই সম্ভবত সবচেয়ে বড় পার্থক্যটা গড়ে দেয় খেলোয়াড়দের মন মানসিকতা। ক্লাচ মোমেন্ট, যেটাকে আমরা স্পোর্টসের ভাষায় বলি, বা ম্যাচের একেবারে অন্তিম পর্যায়ে গিয়ে যখন ম্যাচটা নিজেদের করে নেওয়ার সুযোগ, সেই জায়গাটা গিয়ে বাংলাদেশ বারবার খেয়ে হারিয়েছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচটা বিশেষভাবে বাংলাদেশের ভক্তদেরকে হতাশ করেছে। প্রায় 30 বলে 29 রানের একটি সমীকরণ ছিল, সেখান থেকে শেষ ওভারে 4টা উইকেট হারানো, শেষ 3 ওভারের মধ্যে 6টা উইকেট এবং প্রায় 7 রানে ম্যাচ হেরে যাওয়া। পুরো আসরটা কিন্তু সামারাইজ করে যে শ্রীলঙ্কার বিপক্ষে ওই একটি ম্যাচ দিয়ে। আমরা বাংলাদেশ যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলো যদি দেখি, সেখানে আমরা দেখতে পাবো, আপনি যেটি বলছিলেন যে সেটাই আমরা দেখতে পাবো, যে 7টি ম্যাচ বাংলাদেশ দল খেলেছে। সেখানে আমরা দেখতে পাই যে শুরুতে বাংলাদেশ দল বিশ্বকাপে যাত্রা শুরু করেছিল পাকিস্তানকে হারিয়ে। এরপর ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দারুণ একটা সুযোগ পেয়েছিল জেতার, শেষ মুহূর্তে বাংলাদেশ গিয়ে হেরে যায়। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও বাংলাদেশের সুন্দর একটা চান্স ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও সেম, বাংলাদেশ খুব বেশি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা নিয়ে আপনি বলছিলেন, ভারতের বিপক্ষে ম্যাচটা পরিত্যক্ত হয়েছে। আমরা এখানে দুটো ম্যাচকে যদি ধরি, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ, এই দুটো ম্যাচে আমরা দেখেছিলাম যে অল্প রান ছিল বাংলাদেশের, কিন্তু 78 রানে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড দুই দলেরই টপ অর্ডারের 5 জন ব্যাটারকেই তারা ফিরিয়ে দিয়েছিল, বাংলাদেশের বোলাররা ফিরিয়ে দিয়েছিলেন। সেখান থেকে বাংলাদেশ দল ম্যাচটা হেরে যায়। আপনি যে নার্ভের কথা বলছিলেন, সেটি আসলে বারবার ফুটে ওঠে এখানটায়। নার্ভের পাশাপাশি বাংলাদেশ সম্ভবত ভাগ্যকেও একটু দোষ দিতে পারে। আমরা ইংল্যান্ড ম্যাচে দেখলাম একই ব্যাটসম্যানকে আমরা 3বার আউট করলাম। আম্পায়ারের সিদ্ধান্ত পক্ষে ছিল, কখনো আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্ত ছিল, কিছু ক্ষেত্রে ওভারটার্ন হয়েছে ডিসিশনগুলো। সেই জায়গাগুলোতে ভাগ্যের দোষ কিছুটা হয়তো বা দেওয়া যায়, কিন্তু দক্ষিণ আফ্রিকার ম্যাচে বা শ্রীলঙ্কা ম্যাচে আমরা যদি এখান থেকে যদি আমরা হিসেব করি, অন্তত 4টা ম্যাচও যদি জয় বাংলাদেশ তুলে নিতে পারতো, তাহলে কিন্তু আজকে বাংলাদেশের জায়গাটাই হয়তো বা সেমিফাইনালে থাকতো। যেটা ম্যাচ পরিত্যক্তের সুবাদেও ভারত যে সুবিধাটা পেয়েছে, সেই সুবিধাটা হয়তো বা বাংলাদেশের পক্ষে থাকতে পারতো। খুব কাছাকাছি গিয়ে ফিরে আসে। এবং যদি বলা হয় সেই জায়গাটায় কিছু ক্ষেত্রে ক্যাপ্টেন্সের বোলিং চেঞ্জ বা বলারদের কিছু জায়গা, এবং সবচেয়ে বেশি বলতে হয় ফিল্ডিংয়ের কথা। বাংলাদেশের প্রত্যেকটা ম্যাচে, প্রায় প্রতিটা ম্যাচে 3 থেকে 4টি করে ক্যাচ মিস হয়েছে, এবং আমরা জানি ক্যাচ মিস মানে ম্যাচ মিসের যে ব্যাপারটা থেকে যায় ক্রিকেটে। সুতরাং ক্যাচ মিসের যে পরিসংখ্যানগুলো, সেটাও কিন্তু বাংলাদেশকে খুব একটা সমর্থন দেয়নি। সব মিলিয়ে মাঠের খেলায় হয়তো বা আমরা হতাশ হয়েছি, কিন্তু হয়তো বা প্রাপ্তির জায়গাটা এতটাও ক্ষুদ্র নয়। কিন্তু দিন শেষে বিশ্বের বড় দলগুলোর সাথে বাংলাদেশের পার্থক্যটা ছেলেদের ক্রিকেট বা মেয়েদের ক্রিকেট সবসময় যে জিনিসটা হয়ে যায়, মন মানসিকতার পার্থক্য, ম্যাচ জিতে আসার মানসিকতার যে পার্থক্য। আমরা ছেলেদের ক্রিকেটটা সপ্তাহখানেক আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে যেভাবে সেকেন্ড ওডিআইটা আমরা হেরে আসলাম, সেই জায়গাটার সাথে বাংলাদেশের নারী দলের যদি আমরা কম্প্যারিজনের যে একটা যদি
দাঁড় করে, তাহলে খুব বেশি পার্থক্য হয়তো বা দেখা যায় না, যে দুটো ক্ষেত্রেই খুব কাছ থেকে গিয়ে বাংলাদেশকে বারবার ফিরে আসতে হচ্ছে, হতাশ হতে হচ্ছে। কখনো ডিসিশনসগুলো ভুল ছিল, কখনো ক্যাপ্টেন্স ডিসিশন, কোচেস ডিসিশন, ড্রেসিং রুমের আবহাওয়াটা ঠিক কিভাবে কোন জায়গায় কিভাবে কাউকে ব্যবহার করা হচ্ছে, সেই জিনিসগুলো হয়তো বা দিন শেষে পার্থক্যগুলো গড়ে দেয়। রাইট, আমরা বাংলাদেশ নারী দল নিয়ে আরও আলোচনা করবো জুবাইর আপনার সঙ্গে। জুবাইর, আমরা যেসব নিয়ে আলোচনা করছিলাম, বাংলাদেশ বিশ্বকাপে মোটামুটি ফেল করেছে, 7টা ম্যাচে 1টা ম্যাচই জিতেছে, কিন্তু তারপরে এখান থেকে যদি আমরা কিছুটা ইতিবাচক দিক খুঁজতে চাই, সেটি হবে আমার কাছে মনে হয় 2-1 ব্যাটার বেশ ভালো করেছেন, বিশেষ করে শারমিন সুক্তার কথা বলতে হয়, বাংলাদেশের হাইয়েস্ট রান গেটার। তার পরিসংখ্যানটা আমরা একটু দেখতে পারি আগে আলোচনায় যাওয়ার আগে। আমরা দেখেছি 7 ম্যাচে সবগুলো ম্যাচেই তিনি খেলেছেন এবং সেখানে 2টো ম্যাচে তিনি 50ও হাঁকিয়েছেন। 212 রান এসছে তার ব্যাট থেকে, গড়টাও বেশ ভালো বাংলাদেশের মেয়েদের পার্সপেক্টিভ থেকে যদি বলি। তবে স্ট্রাইক রেটটা নিয়ে মনে হয় আলাপ করার সুযোগ আছে। সবচেয়ে বেশি আমরা যদি দেখি, সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ছিলেন শারমিন সুক্তা। পুরো আসর জুড়ে বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিক ছিলেন তিনি, এবং প্রায় প্রত্যেক ম্যাচ সাথে আমাদের যতটুকুই স্কোর গিয়েছে তাতে কন্ট্রিবিউশন করেছেন তিনি, এবং দলীয় রান কন্ট্রিবিউশনের ক্ষেত্রে সর্বোচ্চ তিনিই ছিলেন। কিন্তু স্ট্রাইক রেটের যে প্রসঙ্গটা আসছে, সেখানে প্রায় 59-এর একটু বেশি ডট বলগুলো এবং স্ট্রাইক রোটেট করতে না পারা, দুটো জিনিস এখানটায় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। একটা হচ্ছে ডট বল, সেখান থেকে বাউন্ডারি বের করতে না পারা, এবং বাউন্ডারি যদি বের করতে না পারা যায় কোনো একটা কারণে, সেটা অপোনেন্টে ফিল্ডিং সেটিং হতে পারে বা অপোনেন্টে বোলিং কৌশল হতে পারে, সেক্ষেত্রে যে জিনিসটা হয়েছে স্ট্রাইক রোটেট করা। বাংলাদেশের নারী ক্রিকেটে অন্তত দুটো প্রবলেমে প্রকট, দুটো বিষয় প্রকট দেখা যায়। বাউন্ডারিহীনতা যেমন ছিল, এবং আমরা যদি বাউন্ডারি হিসেব যদি আমরা দেখা যায়, তাহলে বাংলাদেশের বাউন্ডারি কিন্তু পুরো ওয়ার্ল্ড কাপে বাদবাকি সব দেশের চেয়ে কম। এটা একটা বড় ইস্যু, যে আমরা এখনো পর্যন্ত ফিল্ডিংয়ের গ্যাপগুলো অনুযায়ী আমরা রান স্কোর করতে পারছি, এবং স্ট্রাইক রোটেশনও বাংলাদেশের সবচেয়ে বড় ঘাটতি। স্ট্রাইক রেটগুলো যদি আর একটু বেটার হতো, যদি 70 বা 80, যেটা মডার্ন ওয়ানডেতে, নারী ক্রিকেটে মডার্ন ওয়ানডেতে স্ট্রাইক রেটগুলোকে 80 থেকে 85-এর ঘরে দেখা যায় নিয়মিত, যেটা ছেলেদের ক্রিকেটে হয়তো বা 100-এর কাছাকাছি। কিন্তু 80 বা 90-এর ঘরের যে স্ট্রাইক রেটগুলো, সেগুলোর সাথে যদি আমরা, বাংলাদেশের সর্বোচ্চ স্ট্রাইক রেট হচ্ছে প্রায় 60-62-এর কাছাকাছি, একটা বড় পার্থক্য কিন্তু ওইখানেই হয়ে যায়, হচ্ছে ম্যাচের রেজাল্ট নির্ধারণ করে দেয়। আমরা একটু, আপনি যেহেতু স্ট্রাইক রেট নিয়ে কথা বলছিলেন, আমরা পিঙ্কির স্ট্রাইক রেটটা দেখতে পারি। বাংলাদেশের হয়ে যিনি ওপেন করেছেন, তিনি 4টি ম্যাচ খেলেছেন, 47 রান এসছে তার ব্যাট থেকে। আমরা এর আগে তাকে বেশ সফলতম ব্যাটসম্যান বলা চলে বাংলাদেশের আসলে ওয়ানডেতে, কিন্তু এবার তিনি তার ব্যাট ক্লিক করেনি। অ্যাট দ্য সেম টাইম তার স্ট্রাইক রেটটা একেবারেই দুঃখজনক বলা চলে, আসলে বাংলাদেশ ক্রিকেট দলকে অনেকটাই ডুবিয়েছে তার স্ট্রাইক রেটটা। হ্যাঁ, আমরা পিঙ্কির উপর কিন্তু বাংলাদেশের অনেক বড় ভরসা থাকে। আমরা ঘরের মাঠে 2 বছর বা 3 বছর আগে আমরা যখন ইন্ডিয়াকে হারিয়েছিলাম, তখন কিন্তু পিঙ্কির ব্যাট থেকে আমরা সেঞ্চুরি পেয়েছিলাম, এবং পিঙ্কির শুরুটা এমন হয়ে যায় যেটা পরবর্তীতে যদি ওপেনিংয়ের অপর প্রান্তে কলাপস করে কোনো কারণে, তাহলে নিগার সুলতানা যদি এবং ফারজানা পিঙ্কি, এই দুজনের জুটি কিন্তু বাংলাদেশকে বেশ অনেকগুলো ম্যাচে অ্যাডভান্টেজ দিয়েছে। আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে জয়গুলোর কথা বলতে পারি, ইন্ডিয়া সিরিজের কথা বলতে পারি। ফারজানা পিঙ্কির ব্যাট থেকে রান আসবে এবং তিনি একটা লম্বা সময় ধরে ব্যাটিং অর্ডারটাকে ধরে রাখবেন, সেই ধরনের একটা প্রত্যাশা সবসময় থাকে। দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকটা প্লেয়ারেরই, প্রত্যেকটা খেলোয়াড়ের একটি অফ ফর্ম যায় বা একটি খারাপ সময় যায়। ফারজানা পিঙ্কি সম্ভবত এবারের বিশ্বকাপটাকে ভুলে যেতে চাইবেন তার ক্যারিয়ারের এই পার্সপেক্টিভে। 30 স্ট্রাইক রেট, মানে খুবই, 31ও যদি ধরেন দশমিকের পরের সংখ্যাগুলো বিবেচনা করে 31ও যদি, তাহলে অনেকখানি পার্থক্য ইভেন নিজ দলের সাপেক্ষে, যেটার প্রভাবটাও হয়তো পড়েছে তা পুরো বিশ্বকাপ জুড়ে। 7টা ম্যাচের মধ্যে 4টা ম্যাচ খেলতে পেরেছেন। পিঙ্কি নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, দলও বেশ হতাশই হয়েছে। তবে আশা করা যায় পিঙ্কি খুব দ্রুতই এই খারাপ সময়টা পার করে আসবেন। রাইট জুবাইর, আপনার কাছে আবারও ফিরবো। দেখছেন এখন মাঠে আমরা বাংলাদেশের ক্রিকেটারদের পারফরমেন্স নিয়ে আলোচনা করছিলাম। আমরা যদি একজন বোলারের কথা বলতে চাই, আপনি কার নাম বলবেন এই বিশ্বকাপে? এই বিশ্বকাপে অবভিয়াসলি রাবিয়া। তার লেগ স্পিনটা বাংলাদেশকে প্রায় প্রত্যেকটা ম্যাচেই কিন্তু ধরে রেখেছে। যদি দুজন বলারকে সবচেয়ে বেশি, তবে রাবিয়া হয়তো বা বাংলাদেশের সর্বোচ্চ উইকেট টেকার, কিন্তু আমরা মারুফার কথা বলতে পারি। মারুফার সিম পজিশন এবং তার ইনসুইং ডেলিভারিগুলো পুরো ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত ছিল পুরোটা ওয়ার্ল্ড কাপ জুড়ে। তবে রাবিয়ার ওভারঅল কন্ট্রিবিউশন বাংলাদেশের জয়ের ম্যাচগুলোতে বলি, কিংবা যেসব ম্যাচগুলোতে আমরা খুব ক্লোজ ফাইট করেছিলাম, তার সবগুলোতে রাবিয়ার কন্ট্রিবিউশনটা খুব চোখে পড়ার মতো ছিল। 7 ম্যাচে 7 উইকেট এবং 30-এর গড়ের উইকেট নেওয়ার প্রবণতা, নিয়মিত উইকেট পেয়েছেন। সুতরাং রাবিয়াকে আলাদাভাবে হয়তো আমরা একটু রেট করব এবারের বিশ্বকাপ থেকে। তবে মারুফা এবং রাবিয়ার এই জুটিটাই হয়তো বা বাংলাদেশের ভবিষ্যতে বোলিং জুটির জন্য একটা বড় আশীর্বাদ। ধন্যবাদ জুবাইর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, এখন মাঠে আমরা আলোচনা করছিলাম নারী বিশ্বকাপে বাংলাদেশের যাত্রা নিয়ে। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য শারমিন সুপ্তা। সুপ্তা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাকে পাওয়ার কথা ছিল আরেকটু আগে পেতে পারলে আপনার সঙ্গে আরো বেশি আলোচনা করা যেত। আমরা মেয়েদের জার্নি নিয়ে আলোচনা করছিলাম। আপনি একটু আমাদেরকে জানাবেন বিশ্বকাপে আপনাদের এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আমরা 2022 সালে প্রথম ওডিআই বিশ্বকাপ খেলতে যাই এবং তখন আমরা খুবই বিগিনার ছিলাম এবং বলতে গেলে আমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্সে ছিল না। আপনি যদি বলেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডের মতো টিমগুলোর সঙ্গে প্রথম আমাদের বিশ্বকাপে ফার্স্ট ওডিআই খেলি। এবারের বিশ্বকাপও যে আমাদের তাদের এগেনস্টে খুব বেশি একটা এক্সপিরিয়েন্স ছিল বিষয়টা তা না। এবার আমরা খেলেছি ঠিক এইরকম টিমগুলোর সঙ্গে আমরা সেকেন্ড ওডিআই খেলেছি, যেমন সাউথ আফ্রিকা, ইন্ডিয়া। ইংল্যান্ডের সঙ্গে সম্ভবত প্রথম ম্যাচ খেলেছেন? না, সেকেন্ড ওডিআই খেলেছি আমরা এখানে। এবং আপনি যদি অন্যান্য দেশগুলোর সঙ্গে দেখেন, যে দেশগুলোর সঙ্গে আমরা কম্পিটিটিভ ক্রিকেট খেলেছি, স্পেশালি শ্রীলঙ্কা, পাকিস্তান বলেন, সাউথ আফ্রিকা বলেন, তাদের সঙ্গে কিন্তু সেভারাল টাইম আমরা বায়োলেটারাল সিরিজ খেলেছি। তো এখানে এক্সপিরিয়েন্স অনেক বড় একটা ফ্যাক্ট। তো ওভারঅল আমার কাছে মনে হয়েছে মেয়েদের চেষ্টাটা অনেক বেশি ছিল, এর জন্য ভালো ক্রিকেট খেলেছে, খারাপ বলবো না আমি। তবে হ্যাঁ, আমাদের সুযোগ ছিল এর থেকে বেটার করার এবং 2-3টি ম্যাচ আমাদের হাত থেকে হাতছাড়া হয়েছে। খুবই ক্লোজ কয়েকটি ম্যাচ আমরা দেখেছি দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে বিশেষ করে, এবং শ্রীলঙ্কার সঙ্গেও। শ্রীলঙ্কার ম্যাচটা আমরা ধরেই নিয়েছিলাম যে জিতে যাচ্ছিলাম। ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেম। ওই 3টি ম্যাচ জিততে পারলে হয়তো আমরা এখন সেমিফাইনাল বা পরবর্তীতে ফাইনালও আমরা এক্সপেক্ট করতে পারতাম। এনিওয়ে, তো সেই 3টি ম্যাচে আমরা আমরা হারলাম কেন? হারের কারণটা কি? নার্ভের সমস্যা, টেম্পারমেন্টের সমস্যা, না ক্রিকেটারদের ওই মেন্টালিটি? আমাকে যদি বলেন যে স্পেশালি ইংল্যান্ড ম্যাচটা যেটা ছিল, সেটা অবশ্যই এটা তো এক্সপিরিয়েন্স একটা ফ্যাক্ট, কারণ ইংল্যান্ডের সঙ্গে আমরা কিন্তু এক্সপিরিয়েন্সের কারণে হেরেছি। এবং আপনি যদি দেখেন ম্যাচে অনেক কয়টা ডিসিশন আসলে আমাদের এগেনস্টে চলে গিয়েছে। স্পেশালি যদি এলবিডব্লিউর কথা বলেন, স্বর্ণার ক্যাচটা বলেন, তো হয়তো রেস্ট অফ দ্য টুর্নামেন্ট সিমিলার ক্যাচ হয়তো আউট হয়েছে, আমাদের সঙ্গে হয়তো সেম ক্যাচে আউট হয়নি। এবং আপনি যদি দেখেন সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা কিন্তু আমরা অনেক ক্লোজ ম্যাচ হেরেছি, এবং শ্রীলঙ্কার সঙ্গে যেটা আসলে আমরা ধরেই নিয়েছিলাম যে আমরা জিতবো, না জেতার আসলে কোনো কিছুই ছিল না। আনফর্চুনেটলি আমরা ম্যাচটা হেরেছি। আমার কাছে এখানে মনে হয় যে এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে, এবং আমরা শেষ যে 5-7 ওভার অনেক বেশি খারাপ খেলে ফেলেছি, এবং আমি এখনও আসলে বিশ্বাস করতে পারি না যে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা হেরেছি। এছাড়া যে 2টা ম্যাচ ছিল ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা, আমার কাছে মনে হয় এখানে এক্সপিরিয়েন্স এবং নার্ভ সব কিছু আসলে ডিপেন্ড করে। কারণ আপনি যখন অনেক বেশি কম্পিটিটিভ ক্রিকেট খেলবেন বড় বড় টিমগুলোর সঙ্গে, তখন আপনি ওই ধরনের প্রবলেমগুলো ফেস আগেই করে ফেলবেন, তখন আপনি সলভ করার জন্য আপনি নলেজ তৈরি হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফার্স্ট টাইম কোনো কিছু প্রবলেম ফেস করেন, তখন তো আসলে আপনি নিজেও জানেন না আসলে আমি কিভাবে এখান থেকে বের হয়ে আসবো। এই ক্ষেত্রে আমার এক্সপেরিয়েন্সটা ম্যাটার করে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের ড্রেসিং রুম এনভায়রনমেন্ট নিয়ে অনেক কথা হচ্ছে। আপনি আমাদেরকে একটু ব্রিফলি বলবেন যে আপনাদের ক্রিকেটারদের মধ্যকার ইয়েটা কেমন, রিলেশনশিপটা কেমন? আপনি যদি বলেন আমাকে ড্রেসিং রুমে, আমি জানি না কি কথা হচ্ছে না হচ্ছে, কারণ আমি তো ড্রেসিং রুমের ভিতরে ছিলাম, তো বাইরে কি কথা হচ্ছে এটা তো আমি বলতে পারবো না। তবে আপনি যদি ভিতরের কথাটা বলেন, তাহলে আমরা আসলে দীর্ঘদিন ধরে একসঙ্গে ক্রিকেট খেলছি। বলতে গেলে আমাদের যদি পরিবার বলেন, পরিবারের পরে যদি কোনো জায়গা থাকে, সেটা আসলে আমাদের ক্রিকেট এবং ক্রিকেটের টিমমেটসরা। তো আমার কাছে মনে হয় ওইখানকার পরিবেশটা আমার কাছে তো খুবই ফ্যামিলিপূর্ণ মনে হয় এবং খুবই হেল্পফুল। কারণ আপনি আসলে দেখেন, ক্রিকেট এমন একটি গেম, আপনি একাই 100 করেও জিতাইতে পারবেন না। আপনি যদি সেমিফাইনাল জেমিমার ইনিংসটা দেখেন, হয়তো সবাই 123 বা 127-এর ইনিংসটার কথা বলছে। হারমানকোট যে ইনিংসটা খেলেছে, এবং ওই সময় দীপ্তি শর্মা বলেন, রিচা ঘোষ বলেন, তারা যে কেমিওটা খেলেছে, আসলে ওইটা ছাড়া কিন্তু এই ম্যাচটা জেতা সম্ভব ছিল না। তো আমার কাছে মনে হয় যে আমাদের টিমের ভিতরে বা ড্রেসিং রুমের জেলিংটা অনেক বেশি দারুণ। রাইট। নারী বিশ্বকাপের ফাইনাল আজকে, ফাইনাল ম্যাচটা নিয়ে যদি কিছু বলেন এক কথা। অ্যাজ এ এশিয়ান তো অবশ্যই চাবো এশিয়াই ট্রফিটা থাকুক, কারণ ওয়েল ডিজার্ভেবল টিমও, আপনি ইন্ডিয়া যদি বলেন, ইন্ডিয়া লাস্ট 5-6 বছর ধরে যেভাবে ওমেন্স ক্রিকেটকে নিয়ে প্ল্যান করেছে, স্পেশালি ওমেন আইপিএলকে তারা নিয়ে এসেছে তারা ট্রফি জেতার জন্য, এটা যদি আসলে না বোঝার কিছু না। তাদের প্ল্যান আপনি স্টেট ক্রিকেট থেকে যদি চিন্তা করেন, মুম্বাইয়ের মতো একটা রাষ্ট্রে যখন স্টেট টিমে চ্যাম্পিয়ন হয়, প্রাইজ মানির ছড়াছড়ি, তো আসলে তাদের কাছে আসলে ক্রিকেটটা অনেকটা মানে তাদের গড যেটা তারা মানে, সেই রকমই সেইভাবেই তারা আসলে যেটা
পূজা করে। তো আমার কাছে মনে হয় এখানে অবশ্যই হোম অ্যাডভান্টেজ তো ইন্ডিয়া পাবেই। দর্শকের কথা যদি বলা যায়, আপনার আজকে দর্শকের থেকেও চাপটা তো advantage সাউথ পাবে, আফ্রিকার হ্যাঁ। জন্য একটা কঠিন হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম সাউথ আফ্রিকা কিন্তু ওভারঅল ফুল টুর্নামেন্টে কিন্তু অনেক ভালো ক্রিকেট খেলেছে। ইংল্যান্ডের সঙ্গে তারা ফার্স্ট ম্যাচ যেভাবে হেরেছিল, শুরু করেছিল, এবং পরবর্তীতে আপনি যদি দেখেন সেমিফাইনালে কিন্তু তার রিভার্স হয়েছে। রাইট। তো এবং আশা করা যায় যে আমরা দারুণ একটা ম্যাচ দেখতে পাবো আপা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার এবং বাংলাদেশ ক্রিকেট টিম দুই দলের জন্যই শুভকামনা থাকলো। ধন্যবাদ। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/tv/ekhon TV।